তো কালকে একটা রুদ্ধশ্বাস ম্যাচ দেখা গেল ইন্ডিয়া আর নিউজিল্যান্ডের মধ্যে। সব থেকে বড় আশা করেছিল পাকিস্তান যে এই মাটিতেই ফাইনাল হবে, এই মাটিতেই সেমিফাইনাল হবে, সেটা আর আশা আর থাকলো না পাকিস্তানের মধ্যে। বাংলাদেশ তো আশা করি, এটা বলার কিছু নেই। তো কালকে ম্যাচটা খুব টান টান উত্তেজনা হয়েছে নিউজিল্যান্ড আর ভারতের মধ্যে। কালকের টসে জিতে প্রথম ব্যাটিং করেছে নিউজিল্যান্ড, কারণ প্রায় 10 ওভারে ওরা তুলে নিয়েছিল বিনা উইকেটে 70 রান, 69 রান করেছিল। তো প্রায় 7 কোটি গড় হয়ে যাচ্ছে। তো পিচটা যে খুব টার্ন ছিল সেটাও বলা চলে না, কিন্তু স্পিনের জন্য মোটামুটি খারাপ ছিল না। রচিন রবীন্দ্র যেহেতু আউট হয়ে গেল, ইয়াং তো তার আগেই আউট হয়েছে, তো রচিন রবীন্দ্র কুলদীপের বলে যেহেতু বোল্ড হয়ে গেল, ম্যাচটা ভারতের পক্ষে কিছুটা চলে আসে। তারপর উইলিয়ামস আসে, উইলিয়ামস কিছু করতে পারেনি সেভাবে, রানটা দাগ কাটতে পারেনি। তারপরে লেথাম আসে, লেথামও তাই সেভাবে কিছু রানের গতি নিয়ে যেতে পারেনি, বরং 4 উইকেট পড়ে গেছে। ব্রেসওয়েল আর যেটা ডেল মিচেল, এই দুজনার পার্টনারশিপ খুব ভালো হয়েছিল, কারণ এরা রানের জুটি বেঁধেছিল অনেকটা। তার আগে ফিলিপস করেছিল, গ্রেন ফিলিপস ছিল, ফিলিপসও রানের কিছুটা গতি নিয়ে এসেছিল। তাই বলে যে সেই গতি যেটা নিউজিল্যান্ড যেটা চাইছিল, যে 6 করে অ্যাভারেজ বা 5.5 করে অ্যাভারেজ, সেটা নিয়ে যেতে পারেনি, ছিল 4.38 করে রান রেট ছিল। তো এখানে ভারতের স্পিনারদের দাপট অনেকটাই বেড়ে গেছিল, কারণ যখন পেসারে কিছু করতে পারছিল না হার্দিক পান্ডিয়া বা সামি, তখন নিয়ে আসে রোহিত শর্মা বরুণ চক্রবর্তীকে। তো বরুণ চক্রবর্তী সেই প্রত্যেক ম্যাচেই যেমন নিয়ে আসে আর সেই উইকেট নেয়, তো এইভাবেও এই ম্যাচেও সেম হয়েছে, উইকেট নিয়েছে এসেই। এদিকে কুলদীপও 10 ওভার 40 রান দিয়ে 2টো উইকেট নিয়েছে। তো অবভিয়াসলি খুবই ভালো স্পিনারদের থেকে। রবীন্দ্র জাদেজা আছে, অক্ষর প্যাটেল আছে, সবাই। অক্ষর প্যাটেল তো শেষ করতে পারেনি বোলিং 10 ওভার, এরা শেষ করেছে, কিন্তু রান রেট দিয়েছে দেখবেন 115 রান দিয়েছে, 115 রান স্পিনারে। উইকেট তুলে নিয়েছে কিন্তু 5 উইকেট। পেসারের দিক থেকে পিচটা সহায়ক ছিল না ভারতের পক্ষে। ক্যাচ মিস করেছে যেভাবে, সেখানে নিউজিল্যান্ডও মেন ব্যাটার যেটা হচ্ছে শ্রেয়স আয়ার, তারও ক্যাচ মিস করেছে। ডেল মিচেল লাস্ট পর্যন্ত যদি থাকতো তাহলে রানটা আরো 270-80 রান একটা টার্গেট দেওয়া হলে ভারতের পক্ষে সেটা কিছুটা হয়তো কষ্টকর হতে পারতো, কারণ 270-80 রান এই পিচে রানটা খুব ভালো রান। তো 250 রান 251 রানের টার্গেট দিয়েছিল শেষ পর্যন্ত। ব্রেসওয়েল অবভিয়াসলি ভালো খেলেছে, ব্রেসওয়েলের যে ব্যাটিং 50-52 রান যেটা করেছে, সেই রানটা কিন্তু খুব ওদের কাছে ইম্পর্টেন্ট। তো ব্রেসওয়েল রানটা যদি না করতো তাহলে কিন্তু এই রানও যেত না 250-র মধ্যে, 215-20 মধ্যেই হয়তো শেষ হয়ে যেত নিউজিল্যান্ড। ভারত ব্যাটিংয়ে কিন্তু আস্তে আস্তে রানটা ঠিক নিয়ে যাচ্ছিল জুটি বেঁধে। আর এরা রানের পার্টনারশিপটা শুভম গিল আর রোহিত শর্মা কালকে কিন্তু দেখবেন যেভাবে অন্য দিনগুলো খেলে, কালকে কিন্তু দেখবেন যে ক্যাপ্টেন যেভাবে খেলে ফাইনালের দিন, তো সেইভাবেই কিন্তু খেলাটা আগে নিয়ে গেছে রোহিত শর্মা। এটা সবাই থেকে খুবই ভালো লেগেছে। রোহিত শর্মার মধ্যে এখনো ক্রিকেট কিছুটা এখনো আছে, কিন্তু বিরাট কোহলি কালকে যেহেতু এলবিডব্লিউ হয়ে যায় ব্রেসওয়েলে বলে, এটা কিছুটা আশাহত হয়েছে। রোহিত শর্মা যদি স্টেপ আউট না করতো তাহলে ওই স্ট্যাম্প আউটটা কিন্তু হতো না। তো স্ট্যাম্প আউট যেহেতু হয়ে গেল, মানে যখনই ইন্ডিয়া রানের মধ্যে চলে আসছে তখনই দেখবেন একটা করে উইকেট পড়ছে। তো এটা খুবই ইন্ডিয়ার পক্ষ থেকে রান রেটটা ডাউন হয়ে যাচ্ছিল, কারণ যে কারেন্ট রান রেটটা যেভাবে চলার কথা ছিল সেটা কিন্তু 4 পয়েন্টের কাছে চলে এসেছিল, যে রিকুইড রান রেট সেটা কিন্তু 6 পয়েন্টের ওপর চলে গেছিল। অক্ষর প্যাটেল কন্টিনিউ রান 30-40 করে কিন্তু ওটা নিয়ে গেছে। অক্ষর প্যাটেল আর শ্রেয়স আয়ার যা দেখবেন, এরা দুজনাই নিজের ভুলবশত আউটটা হয়েছে। আমি উইকেটটা পুরো থ্রো করে, আমার মতে আর কি, উইকেটটা পুরো থ্রো করে দিয়ে চলে এসছে শ্রেয়স আয়ার আর হচ্ছে অক্ষর প্যাটেল। এরা যদি উইকেট থ্রো না করতো তাহলে কিন্তু ওরা দুজনেই ম্যাচ জিতিয়ে আনতে পারতো। তো ম্যাচে যখন ফিরছে ভারত, সেই সময় কি করেছে, অক্ষর প্যাটেল আর শ্রেয়স আয়ার দুজনেই কিন্তু সিম্পল ভাবে আউট হয়েছে মারতে গিয়ে। অতএব মারার কোনো দরকার ছিল না, কিন্তু রান রেটটা হাতের মধ্যেই ছিল ভারতের।
রাহুল, মানে 6 নম্বরে নেমে এটা সব থেকে বড় পাওনা রাহুল ভারতের কাছে। রাহুল প্রত্যেক ম্যাচে দেখবেন এই এই জায়গাতেই নেমে ম্যাচ জিতিয়ে আসছে। পাকিস্তানের সঙ্গে বলুন, তারপর আগেও যে ম্যাচে নেমেছে নিউজিল্যান্ডে, সেম কন্টিনিউ কিন্তু রানটা এই জায়গাতে নেমে কিন্তু করে আসছে রাহুল। তার সঙ্গে কিছু জুটি বেঁধেছিল হার্দিক পান্ডিয়া, 18 রান করেছে। রাহুল 33 বলে 34 করেছে। এই রানগুলো খুব ইম্পর্টেন্ট ছিল ভারতের পক্ষ থেকে। তো যাই হোক, ট্রফি জিতে গেছে। ম্যাচের টার্নিং পয়েন্ট ওদের ছিল হচ্ছে ডায়াল মিচেল হচ্ছে 90-95 বল খেলে 60 রান করেছে। এটা আমার কাছে একটু স্থিতি সীমিত, সেই হিসাবে রানটা স্থির গতিতে নিয়ে গেছে। ওটা যদি 70-80 বল খেলে বা নিয়ে যেত বা শেষ পর্যন্ত হয়তো থাকতো, তাহলে হয়তো রানটা কিছু আগে নিয়ে যেত। এটা একটা টার্নিং পয়েন্ট ওদের স্লো পিচের মধ্যে, তা না হলে 270-80 রান হতো। আর এদেরটা যখন 3 উইকেট বা 4 উইকেট চলে যায়, তখন এদের স্পিন যেভাবে কাজ করেছিল, স্যানাটার, ব্রেসওয়েল তো 10 ওভার 28 রান দিয়েছে, স্যানাটারও তাই সেম কাছাকাছি। তো এদের স্পিন যেভাবে করেছে, ওদের যে ভারতের যে 4টে স্পিনার ছিল, এদের সেই পক্ষে যে 2টো স্পিনার নিয়ে কাজ হয়েছে। হয়তো রচিন রবীন্দ্র উইকেট পেয়েছে, রোহিত শর্মাটা কিন্তু কন্টিনিউ তো বোলার নয় রচিন রবীন্দ্রা। আর যেটা স্মিথ, সিম্পল হবে, 5 ওভার 31 রান দিয়েছে, ওকে ধরা হয় না স্পিনারের মধ্যে, পার্ট টাইম বোলার ওরা। আর এটা তো চ্যাম্পিয়ন হয়ে গেছে, এটা প্রথম থেকেই ভারত 1 নম্বরেই ছিল। একটা বড় পাওনা ছিল ভারতের। আর বাকি যে দলগুলো ছিল সব কিন্তু একদিকে ছিল। কারণ কি, বলছিল যে ওদের সুবিধা দিচ্ছে, তো সুবিধার তো কোনো কিছু ব্যাপারই ছিল না। আমার তো মনে হয়নি যে সুবিধার কিছু ব্যাপার আছে। হয়তো ট্রাভেলটা কিছু করতে হয়নি, ইন্ডিয়াকে দুবাই থাকতে হয়েছে। পিচ কিন্তু সেম রাখা হয়েছিল। পাকিস্তান যেভাবে নর্মালি ওর নিজের দেশে খেলেছে, তাহলে তো ম্যাচ সবই জিততে পারতো। একমাত্র ইন্ডিয়া নয়, কাছে এসে এখন দুবাই খেলতে হয়েছে। দুটো ম্যাচ তো জিতে, একটাতে বৃষ্টিতে পণ্ড হয়ে গেছে, আর একটা নিউজিল্যান্ডের সঙ্গে হেরে গেছে। তোরা তো প্রথম দিনই ম্যাচটা জিততে পারতো। তোরা তো নিজের দেশের মাটিতেই খেলেছে। বিশ্ব চ্যাম্পিয়ন যেটা যেভাবে খেলছে ইন্ডিয়া, তোকে আটকানো খুবই সহজ হবে না সব দেশের পক্ষে। তো যাই হোক, শুভেচ্ছা থাকলো ইন্ডিয়ার পক্ষ থেকে।